কাদেরের উদ্ভট কল্পকাহিনী নেট জুড়ে ট্রল। জানাবো সরকার থেকে নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ না থাকায় হতাশ বিএনপি। এদিকে নগর ভবনের সামনের সড়ক আটকে ইশরাক সমর্থকদের বিক্ষোভ। এবং সর্বশেষে জানাবো ডক্টর ইউনূসের ৩০৭ ডিগ্রি কূটনীতি বদলে যাচ্ছে বাংলাদেশের বিশ্ব সংযোগ। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কাদেরের উদ্ভট কল্পকাহিনী নেট জুড়ে ট্রল। কুকুরের লেজ কখনো সোজা হয় না, বাংলা ভাষার বিখ্যাত আর বহুল প্রচলিত এই প্রবাদের মতোই যেন এখন ফ্যাসিস্ট হাসিনার নিষিদ্ধ দল আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থা। ২৪-এর গণঅভ্যুত্থানে ছাত্র জনতার উপর ছাত্রলীগ সহ আওয়ামী লীগ যুবলীগকে লেলিয়ে দেওয়া কাউয়া কাদের খ্যাত ওবায়দুল কাদের এবার প্রকাশ্যে এসেছেন। সম্প্রতি তিনি ভারতীয় একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন, আর সেখানেই তুলে ধরেছেন একের পর এক বানোয়াট সব কল্পকাহিনী। নেটিজেনদের ভাষায় মিথ্যার পসরা সাজিয়ে বসেছেন কাউয়া কাদের। আবার কারো কারো মতে হলিউড কিংবা দক্ষিণ ভারতীয় সিনেমার হুবহু স্ক্রিপ্ট এটি। জুলাই অভ্যুত্থানে প্রায় ১৫০০ ছাত্র জনতাকে হত্যার অন্যতম মাস্টার মাইন্ড ওবায়দুল কাদের সম্প্রতি ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকারকে দেওয়া সাক্ষাৎকারে তুলে ধরেছেন ৫ আগস্ট হাসিনা পালানোর পর তার সংসদ ভবনের বাসা ছেড়ে পাশের বাসায় আশ্রয় নেওয়ার কথা। এমনকি তিনি এটিও বলেছেন সেই বাসাতেও নাকি তার উপর আক্রমণ করেছিল গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতা। এক পর্যায়ে ভয়ে স্ত্রী সহ ৫ ঘন্টা বাথরুমে লুকিয়েছিলেন তিনি। এরপর নাকি কাউয়া কাদেরের সাথে তারা আক্রমণাত্মক ভঙ্গি থেকে শান্ত হয়ে সেলফি তুলেন এবং নিজেদের শার্ট পরিয়ে কাদেরকে কোথাও একটা নিয়ে যান। তার এই কথাটি নিয়ে রীতিমতো হাস্যরসে ফেটে পড়েছে নেট দুনিয়া। কারণ জনশ্রুতি রয়েছে হাসিনা পালানোর পর ওবায়দুল কাদেরকে বিশেষ নিরাপত্তা বেষ্টিত এলাকায় আশ্রয় দেওয়া হয়। এমনকি সেখানে নিরাপদে থাকার পর তাদের নিরাপত্তাতেই সেফ এক্সিটের ব্যবস্থা করা হয় কাদেরের জন্য। নেটিজেনরা বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের মতে ওবায়দুল কাদের ছিল সবকিছুর নিয়ন্ত্রক। ২৪-এ ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর নিপীড়নমূলক কাউয়া কাদের সবকিছুই জানত, অবগত ছিল, সুতরাং তার জন্য অন্য বাসায় লুকিয়ে থাকার বিষয়টি হাস্যকর। তাহমিনা তন্নি নামের একজন ওবায়দুল কাদেরের বক্তব্যকে হলিউড মুভির সাদৃশ্য গল্প আখ্যা দিয়ে ফেসবুকে লিখেছেন, বাহ কাদের কাকু, লজ্জা লাগে না এভাবে মুভির গল্প শোনাতে? আপনি ফ্যাসিস্ট হাসিনা সরকারের অন্যতম নীতি নির্ধারক ছিলেন, আর এখন আপনি বলেছেন অন্য বাসায় পালিয়েছিলেন। জনতা জেনে গেছে আপনি কোথায় ছিলেন, আপনার উপর আক্রমণ করলো, আর এরপরই তারা শান্ত হয়ে আবার সেলফি উঠালো। এগুলো চরম হাস্যকর কথাবার্তা। ফারজানা কবির নামের আরেকজন ফেসবুকে লিখেছেন, মনে হচ্ছে সাউথ ইন্ডিয়ান কোনো মুভির গল্প এটি। আপনার উপর যারা আক্রমণ করলো এক নিমিষে তারা আবার আপনার আপন হয়ে গেল। তো এতদিন তাদের নিয়ে কোনো প্রশংসা করেননি কেন? এতদিন কেন আত্মগোপনে ছিলেন আপনি? সামনে কেন আসেননি? এদিকে হঠাৎ করে ওবায়দুল কাদেরের আত্মগোপন থেকে বেরিয়ে মিডিয়ার সামনে কথা বলাকে নতুন ষড়যন্ত্রের বীজ হিসেবে আখ্যায়িত করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতো কাদের এতদিন চেষ্টা করেছে বিভিন্নভাবে নিজেকে মৃত প্রমাণ করার। একের পর এক গুজব ছড়িয়েছে তার মৃত্যু নিয়ে। সেই ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে এবার মিডিয়ার সামনে এসে নতুন কল্পকাহিনী তুলে ধরলেন। অন্যদিকে মিডিয়ার সামনে এসেও ২৪-এর অভ্যুত্থানে প্রায় ১৫০০ ছাত্র জনতা হত্যার মাস্টার মাইন্ড কাদের একবারও ক্ষমা চাইলেন না জাতির কাছে। তার নেত্রী ফ্যাসিস্ট হাসিনার পদাঙ্ক অনুসরণ করে নির্লজ্জ বেহায়ার মতো উল্টো উদ্ভট বানোয়াট সব কাহিনী শোনালেন জনতাকে। নিষিদ্ধ আওয়ামী লীগের হাসিনা কাদেরেরা ভাবে বাংলার সাধারণ মানুষ বোধহয় অন্ধ, তারা যা করবে তা দেখেও চোখ বুজে থাকবে। দিন পাল্টেছে, সময়ও বদলেছে, এখন ওদের বোঝা উচিত ছিল বিগত ১৬ বছর আর ২৪-এর শেষ বেলায় করা তাদের কৃতকর্মের জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। এরপরও কাদেরের বক্তব্যে স্পষ্ট যে কুকুরের লেজ কখনো সোজা হয় না। আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে, দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে নেতাকর্মীরা, তারপরও পরিবর্তন হয়নি তাদের আচরণে। সরকার থেকে নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ না থাকায় হতাশ বিএনপি। জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট কোনো রোডম্যাপের ঘোষণা না থাকায় বিএনপিকে হতাশ করেছে। মঙ্গলবার বিকালে রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। স্থায়ী কমিটির ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনার প্রসঙ্গে তার প্রেস সচিবের মাধ্যমে সরকারের যে বক্তব্য পাওয়া গেছে তাতে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট কোনো রোডম্যাপের ঘোষণা না থাকায়
আমরা হতাশ হয়েছি। তিনি বলেন, বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল কোনো সময়ই প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি এবং এখনো চায় না, কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ দাবি করে এসেছে। যেহেতু সংস্কার একটি চলমান প্রক্রিয়া, তাই সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া দুটোই একসঙ্গে চলতে পারে। পতিত ফেসিবাদী ব্যক্তির এবং শক্তির এবং ব্যক্তির অর্থ অর্থাৎ দল ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচার প্রক্রিয়া চলমান থাকবে। মোশাররফ হোসেন বলেন, জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে মানুষের হারানো গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, মানবাধিকার সহ ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে যত দ্রুত সম্ভব জনপ্রত্যাশা অনুযায়ী একটি নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা এখন সর্বোচ্চ অগ্রাধিকার। তাই আমরা একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ডিসেম্বরের মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছে। এই সর্বোচ্চ জন আকাঙ্ক্ষা সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া বর্তমান অন্তর্বর্তী সরকারের অন্যতম এজেন্ডা হওয়া উচিত বলে জনগণ মনে করে। এর অন্যথা হলে জনগণের দল হিসেবে বিএনপির পক্ষে সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে। তিনি আরো বলেন, দেশের স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ কল্পে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার নাগালের মধ্যে রাখতে বিনিয়োগ, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা আনার লক্ষ্যে সরকার ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে, এই প্রত্যাশা আমাদের সবার। নগর ভবনের সামনে সড়ক আটকে ইশরাক সমর্থকদের বিক্ষোভ। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের ভেতরে সেবা বন্ধ করে মূল ফটকের সামনে সড়ক আটকে বিক্ষোভ করেছেন তার সমর্থকরা। মঙ্গলবার নগর ভবনের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে প্রথমে বিক্ষোভ শুরু করেন ডিএসসিসির কর্মচারী ইউনিয়নের নেতাকর্মীরা। তার ঘণ্টা খানেক পর ঢাকা দক্ষিণের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সেই বিক্ষোভে যোগ দেন ইশরাকের সমর্থকরা। এ সময় শপথ 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 চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই, মেয়র নিয়ে তালবাহানা সহ্য করা হবে না, চলছে লড়াই, চলবে, ইশরাক ভাই লড়বে, নগর পিতা ইশরাক ভাই, আমরা তোমায় ভুলি নাই, এমন স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা বলছেন, আদালত থেকে 2 দফা রায় আসার পরও স্থানীয় সরকার বিভাগের কারণে দায়িত্ব হস্তান্তর আটকে আছে। ইশরাক মেয়র পদে বসা পর্যন্ত আমরা রাস্তা ছাড়ব না। ডক্টর ইউনূসের 360 ডিগ্রি কূটনীতি, বদলে যাচ্ছে বাংলাদেশের বিশ্ব সংযোগ। 24শে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর কাঙ্ক্ষিত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তার কূটনৈতিক সুনামকে কাজে লাগিয়ে দেশের মিশ্রণ এ পরিবর্তনের গতিশীলতাকে সামলে যাচ্ছেন নিপুণভাবে। তিনি তার ভারসাম্যপূর্ণ ও বহুমুখী কূটনীতি দিয়ে বাংলাদেশের বৈদেশিক নীতিতে উন্মোচন করেছেন এক নতুন দিগন্ত। বিশ্লেষকরা একে বলেছেন 360 ডিগ্রি কূটনীতি, যেখানে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ সব দিকে ছড়িয়েছে তার কূটনৈতিক উদ্যোগ। আগের ভারত কেন্দ্রিক বৈদেশিক নীতির ধারা থেকে সরে এসে ইউনূস প্রশাসন আস্থা ও নিরপেক্ষতাকে ভিত্তি করে গড়ে তুলেছে নতুন এক কূটনৈতিক বাস্তবতা। আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা ছিল, শেখ হাসিনা দীর্ঘ শাসনামলের পর নতুন কোন প্রশাসনের জন্য বৈদেশিক নীতিতে স্থিতিশীলতা বজায় রাখা হবে চ্যালেঞ্জিং, কারণ তার সময়কালের কূটনৈতিক কাঠামো ছিল প্রবলভাবে ভারত নির্ভর। কিন্তু নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূস সেই আশঙ্কা পুরোপুরি উড়িয়ে দিয়ে তার বৈশ্বিক খ্যাতি ও কূটনৈতিক দক্ষতাকে কাজে লাগিয়ে মিশ্রণ পরিবর্তনশীলতাকে সামলিয়ে পররাষ্ট্র নীতিকে আরো ভারসাম্যপূর্ণ করে তুলেছেন। গত 2024 সালের আগস্টে দায়িত্ব গ্রহণের পর থেকে ডক্টর ইউনূস দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক উদ্যোগের মাধ্যমে উচ্চ পর্যায়ের কূটনৈতিক তৎপরতা জোরদার করেছেন। এর লক্ষ্য ছিল দেশের অভ্যন্তরীণ সংবেদনশীল রূপান্তর এবং দ্রুত পরিবর্তনশীল আন্তর্জাতিক বা আঞ্চলিক ভূ রাজনীতির প্রেক্ষাপটে বাংলাদেশকে বৈশ্বিক অঙ্গনে নতুন করে দৃঢ় অবস্থানে দাঁড় করানো। বৃহত্তর কূটনৈতিক কৌশলের অংশ হিসেবে কাল বুধবার সকালে 4 দিনের জাপান সফরে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তিনি টোকিওতে অনুষ্ঠেয় 30তম নিক্কেই ফোরামে অংশ নেবেন এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। অধ্যাপক ইউনূসের চীন সফরে যাওয়ার আগে জাপান সফরসূচি ঠিক করা হয়েছিল। এমনটি করা হয়েছে যাতে বোঝানো যায় বিশ্ব রাজনীতিতে দ্বন্দ্ব বেড়ে গেলেও তার সরকার সব দেশের সঙ্গে ভারসাম্য রেখে কূটনীতি করতে চায়। দ্রুত পরিবর্তনশীল এবং কৌশলগতভাবে পুনর্বিন্যস্ত বর্তমান ভূ রাজনৈতিক
কূটনৈতিক বাস্তবতায় ডক্টর ইউনূসের পররাষ্ট্রনীতি সুস্পষ্ট বার্তা দেয় যে বাংলাদেশের আন্তর্জাতিক অঙ্গনে গঠনমূলক এবং স্বাধীন ভূমিকায় অন্তর্বর্তী বা অবতীর্ণ হতে চায়। বাইডেন থেকে শি জিনপিং, শি থেকে মোদি, আঞ্চলিক রাজধানী থেকে আন্তর্জাতিক ফোরাম, সব দিকেই ইউনূসের কূটনীতির হাত প্রসারিত হয়েছে। 360 ডিগ্রি কূটনীতি বলতে বোঝানো হয় একটি পূর্ণাঙ্গ, সামগ্রিক ও সুষম পররাষ্ট্রনীতি, যেখানে প্রতিটি দিক বিবেচনায় রাখা হয়। বিশ্লেষকরা বলছেন এই বহুমুখী কূটনীতি বাংলাদেশের বৈদেশিক সম্পর্ককে কৌশলগত পুনর্বিন্যাসকে নির্দেশ করে। এর মাধ্যমে ঐতিহ্যগত মিত্রদের পাশাপাশি নতুন জোটও গড়ে তোলা হচ্ছে, যার লক্ষ্য হল রাজনৈতিক রূপান্তরের সময় জাতীয় স্থিতিশীলতা, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের গ্রহণযোগ্যতা নিশ্চিত করা। প্রথম বড় কূটনৈতিক সাফল্য সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের ক্ষমা। অধ্যাপক ইউনূসের নেতৃত্বে প্রথম গুরুত্বপূর্ণ কূটনৈতিক সাফল্য আসে সংযুক্ত আরব আমিরাতে। ছাত্র আন্দোলনের পক্ষে বিক্ষোভে অংশ নেওয়ায় শতাধিক বাংলাদেশি শ্রমিককে সাজার আদেশ দিয়েছিল দেশটির আদালত। তবে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সরাসরি আলোচনার পর তাদের মুক্তি দেওয়া হয়। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এই ঘটনাকে অভূতপূর্ব বলে মন্তব্য করেন। তিনি আরো বলেন, এমন ঘটনা আগে কখনো ঘটেনি। তৌহিদ হোসেন এই সাফল্যের কৃতিত্ব দেন অধ্যাপক ইউনূসের আন্তর্জাতিক মর্যাদা ও কৌশলী কূটনীতিকে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।